নমস্কার, খবরের ময়নাতদন্তে আজকে আমরা আলোকপাত করব যে সামনে যেহেতু ভোট রয়েছে এবং তার আগে প্রতি বছর যেটা দেখা যায় এবারও কিন্তু সেটা দেখা যাচ্ছে, অর্থাৎ দল বদল। এবং দল বদলে কিন্তু উল্লেখযোগ্য যে ভূমিকাগুলি আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে আজকে আমরা দেখতে পেয়েছি বিজেপির একজন বিধায়ক তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এবং আমরা যদি দেখি তৃণমূলের আরও কিন্তু দীর্ঘ নাম রয়েছে যারা তৃণমূল কংগ্রেসে যোগদানের অপেক্ষায় রয়েছেন। এবং তৃণমূল কংগ্রেসে শুধু যে বিজেপি থেকে আসছে তা কিন্তু নয়, এবার কিন্তু দেখা যেতে পারে যে সিপিএম থেকেও এক নেতা তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন। অন্যদিকে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে তৃণমূল ছেড়েছেন মালদার মৌসুম বেনজির নূর, তিনি আবার কংগ্রেসে যোগদান করেছেন। অর্থাৎ প্রত্যাশিতভাবে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের ঠিক আগ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজ্য রাজনীতি একেবারে সরগরম হয়ে উঠেছে দল বদলের ইস্যুতে। এবং দল বদল করেই প্রতিবার যেটা দেখা যায় যে দলের প্রতি, অর্থাৎ যে দল ছাড়ছেন সেই দলের প্রতি কিন্তু তারা ক্ষোভ দেখান। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সামনেই নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের আগে এই দল বদলের খেলায় কে কতটা এগিয়ে যায় সেটা কিন্তু অবশ্যই আমাদের দেখবার থাকবে। কারণ অনেকেই এরকম হতে পারে যে ভবিষ্যতে তৃণমূল থেকে এবার বিজেপিতে যোগদান করবেন, বিজেপি থেকে তৃণমূলে যোগদান করবেন, কংগ্রেস থেকে হয়তো কোনো দলে যোগদান করবেন বা কংগ্রেসে যোগদান করবেন। এই যে খেলাগুলি, এই খেলাগুলি দেখতে থাকবো। এর মাঝখানে নতুন খেলোয়াড় হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করেছে হুমায়ুন কবির, এবং হুমায়ুন কবিরও কিন্তু দাবি করছেন তার সঙ্গেও অনেক নেতা তারা কিন্তু সংযোগ রেখেছেন, যোগাযোগ রেখেছেন এবং তারাও কিন্তু দল বদল করতে পারে। এই যে দল বদলের ইস্যুর মাঝখানে কিন্তু আমরা দেখেছি গতকাল একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সেটা হলো আইপ্যাকের অফিসে এবং প্রতীক জৈন, আইপ্যাকের যে কর্ণধার, তার বাড়িতে কিন্তু রেড করেছিল ইডি। এবং সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় যে কাগজপত্র সেই কাগজপত্র আনতে পৌঁছে যান এবং তিনি সেইখান থেকে ফাইল এবং অন্যান্য নথি তিনি কিন্তু সংগ্রহ করে নিয়ে আসেন। আর এ নিয়ে কিন্তু বিবাদ হয়। সেই সময় ইডি একেবারে চলে যান সুপ্রিম কোর্টে। তারা দাবি করেন তাদের যে কাজ সেই কাজে হস্তক্ষেপ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের নথি সংগ্রহের আগে সেগুলো কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছে। ফলে এই যে মামলা, এই মামলা শুনানি দ্রুত করা হোক। কিন্তু নাটকীয়তা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই আবেদন করাই তাদের শুধুমাত্র একটা উদ্দেশ্য হয়তো ছিল, কারণ পরবর্তী সময় কিন্তু পিছিয়ে নেওয়া হয়। এবং প্রথম দিকে আমরা দেখতে পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের যিনি আইনজীবী ছিলেন তিনি সময় চেয়ে নেন এবং তিনি উপস্থিত হতে পারেননি অসুস্থতার কারণে। পরবর্তীতে কিন্তু দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন হলফনামা পেশ করলেন তখন আবার ইডির পক্ষ থেকে সময় চাওয়া হচ্ছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে এই মুহূর্তে নয়, বিচারক আমাদের এই যে আবেদন সেই আবেদনে আপনি সাড়া দিয়ে শুনানি পর্ব সেটা দলের পরে করিয়ে দেওয়া হোক। এবং আদালতে কিন্তু এই যেহেতু দুই পক্ষের চাইছে যে সময় একটা পিছিয়ে যাক, ফলে কি হয়েছে তারাও কিন্তু সময় পিছিয়ে দিয়েছেন 1 মাসের জন্য, অর্থাৎ 18ই মার্চ। আমরা যদি দেখি 18ই মার্চ পরবর্তী শুনানি হবে। আর আমরা জানি যে ভোটের বিজ্ঞপ্তি কিন্তু 18ই মার্চের আগেই কিন্তু হয়ে যাবে যদি যে স্বাভাবিক অবস্থায় থাকে। তাহলে যেটা হবে 18ই মার্চ যখন উঠবে তখন আবার তৃণমূলের পক্ষ থেকে হয়তো বলা হবে যে এখন তো নির্বাচন চলছে হুজুর, সুতরাং এই যে মামলা, এই মামলা নির্বাচনের ফলাফলের পরে করা হোক। এবং দেখা যাবে এই যে মামলা, এই মামলা কিন্তু ঠান্ডা ঘরে চলে যাবে, অর্থাৎ এর যে ধার সেই ধারই কিন্তু থাকবে না। আর এখানে কিন্তু উঠছে যে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা কিন্তু আঁতাত রয়েছে। যদিও বিজেপির নেতারা, বিশেষত স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি দাবি করেন যে ইডি সিবিআই তো একটা স্বতন্ত্র সংস্থা, তাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কোনো যোগাযোগ নেই বা তাদের কেন্দ্রীয় সরকার কোনো নির্দেশ দেয় না। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এই মুহূর্তে ভোটের যে পর্ব সেই পর্ব যত এগিয়ে আসছে তত বিভিন্ন ধরনের নাটকীয় ঘটনাক্রম আমরা দেখতে পাচ্ছি। আর ভোট আসলেই আপনারা দেখতে পাবেন যে বিজেপির কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু ডেলি প্যাসেঞ্জারি শুরু করে দেন পশ্চিমবাংলায়। ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকবার আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রী চলে এসেছেন, বেশ কয়েকবার কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন এবং প্রধানমন্ত্রী কিন্তু বাংলা নিয়ে এখন বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন। কখনো বঙ্কিমচন্দ্রকে তিনি কিন্তু বলে দিচ্ছেন যে বঙ্কিম দা, কখনো আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে তিনি কিন্তু রামকৃষ্ণ
পরমহংসদেবকে তিনি বলে দিচ্ছেন স্বামী। সুতরাং এই যে বক্তব্য, এই বক্তব্য নিয়ে কিন্তু চর্চা হচ্ছে, কিন্তু রাজ্যের যে আসল বিষয়গুলি রয়েছে, অর্থাৎ রাজ্যের শিক্ষা ব্যবস্থা, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, রাজ্যের কর্মসংস্থান, এই বিষয়গুলি নিয়ে কিন্তু আর আলোচনা হচ্ছে না। অর্থাৎ আমরা চলে যাচ্ছি, প্রথমে একটা এসআইআর নিয়ে আলোচনা ছিল, এবং এসআইআর এর পরবর্তী সময় এখন আমরা একটা জিনিস শুনবো, সেটা হচ্ছে দল বদল, কে কোন দলে যাচ্ছে। আর একটা আলোচনা শুনবো প্রধানমন্ত্রীর বক্তব্যে কোন ভুলবার হলো। মুখ্যমন্ত্রী একটা বক্তব্য করতে গিয়ে হয়তো দেখা গেল তার কোনো একটা সামান্য ভুল হলো, সেটা নিয়েও কিন্তু আলোচনা হবে, যে তিনি 150 কেজির বাচ্চা বলছেন। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি হয়তো কুইন্টাল কুইন্টাল জল নিয়ে আলোচনা করবেন, সেটা নিয়েও কিন্তু চর্চা হবে। কিন্তু যেটা নিয়ে বাংলার রাজনীতিতে যে আলোচনা হওয়া উচিত ছিল, যে বর্তমান সময়ে যে হারে কিন্তু আমাদের রাজ্যে বেকারত্ব বেড়েছে, তার কিন্তু প্রমাণ আমরা দেখতে পেয়েছি। যে এই যে যারা বেকার রয়েছেন 21 থেকে 40 বছর বয়সী ছেলে মেয়ে, তাদের জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যুবশ্রী, এবং সেই ভাতা নিতে যে লম্বা লাইন, সেটা নিয়ে কিন্তু আলোকপাত আর থাকবে না, সেটা নিয়ে আলোচনা থাকবে না। বিভিন্ন বিদ্যালয় সেখানে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্রের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে, সেটা নিয়ে আলোকপাত হবে না, সেটা নিয়ে আলোচনা হবে না। বিভিন্ন জায়গায় কিন্তু নীল সাদা বিল্ডিং রয়েছে, কিন্তু হাসপাতালে সঠিক পরিষেবা পাওয়া যায় না, সে নিয়ে কিন্তু আলোচনা হবে না। রাজ্যে শিল্পায়ন নেই, সে নিয়ে কিন্তু আলোচনা হবে না। আলোচনা হবে এবার যেটা, সেটা হচ্ছে দল বদল নিয়ে আলোচনা হবে, কার কি বক্তব্যে ভুল রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোকপাত হবে, বা নতুন কোনো ইস্যু কিন্তু উঠে আসবে, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনায় মত্ত হয়ে যাব। সুতরাং আমরা যদি দেখি বাংলার রাজনীতিতে এই মুহূর্তে যেই টোনে বা যেই ধরনের পিচ কিন্তু দেখতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস, সেই ধরনের পিচ তারা কিন্তু পেয়েছে। কেন, ভোটের আগে তাদের কাছে একটা কিন্তু আমরা যদি বলি মক্ষম একটা সুযোগ চলে এসেছে, সেটা এসআইআর নিয়ে। কেন, প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু বক্তব্য রাখছিলেন যে এই এসআইআর এর মাধ্যমে 1 কোটি মানুষকে বাদ দিতে চাইছে বিজেপি, বা আমরা যদি বলি যে তারা একেবারে পরিষ্কার বলছে বিজেপির পক্ষ নিয়ে নির্বাচন কমিশন। অন্যদিকে বিজেপির দাবি ছিল যে বাংলায় কিন্তু প্রচুর পরিমাণে বাইরের দেশের নাগরিকরা কিন্তু এখানে স্থায়ী নাগরিক হয়ে গিয়েছেন, ভোটার কার্ড হয়ে গিয়েছে, সুতরাং ভোটার কার্ড বাদ দিতে হবে, আবার সেটা বাদ দিতে গেলে 1 কোটি নাম বাদ যাবে। অর্থাৎ প্রথম দিন থেকে তাদেরকে কিন্তু দেখা গিয়েছিল নির্বাচন কমিশনের পক্ষে এসে দাঁড়িয়েছিলেন, যদিও এই মুহূর্তে তারা কিন্তু বিরূপ মনোভাব দেখাচ্ছেন, তাদের বক্তব্য এখন কিন্তু অন্য সুর বইছে। কিন্তু প্রথম দিকে যে মানুষের মধ্যে যখন ভীতি সঞ্চার করা হচ্ছিল, তখন কিন্তু বলা হচ্ছিল যে বিজেপি নির্বাচন কমিশনের পক্ষে রয়েছে, বা নির্বাচন কমিশন বিজেপির কথাতে চলছে। অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম তৃণমূল কংগ্রেস একটা তীব্র আন্দোলন কিন্তু তারা গড়ে তুলতে পেরেছিল। আমরা যদি এবারের যে নির্বাচন, সেই নির্বাচনের একদম পাককালে দাঁড়িয়ে আমরা যদি বিশ্লেষণ করি বিগত 5 বছরের যে মূল্যায়ন, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে তিনি কিন্তু বারবার কিন্তু সোচ্চার হয়েছেন বিভিন্ন ইস্যুতে, এবং তিনি রাজ্যব্যাপী আন্দোলনের চেষ্টা করেছেন। কিন্তু আমরা বিজেপির ব্যর্থতাই বলবো যে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেক লুজ বল খেলেছে, বহু জায়গায় কিন্তু তাদের একটা পিছিয়ে পড়বার জায়গা ছিল। কেননা আমরা দেখতে পেয়েছি একের পর এক মন্ত্রী কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন দুর্নীতি ইস্যুতে, কিন্তু সেই ইস্যুটাকে বিজেপির পক্ষ থেকে ঠিকভাবে আমরা যদি দেখি সেটা আন্দোলনমুখী একেবারে জনতার মাঝে নিয়ে যাওয়া, সেটা কিন্তু পারা যায়নি। আমরা আরজি করের ঘটনা যখন দেখেছিলাম, তখনও কিন্তু প্রথম অবস্থায় বামফ্রন্টকে আমরা দেখেছিলাম যে তারা রাস্তায় নেমে আন্দোলন করছিলেন, কিন্তু সেই আন্দোলন কোথায় যেন হারিয়ে গেছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে সরকার, তার বিরুদ্ধে যে ক্ষোভ বিক্ষোভ ছিল, সেটাকে পুঁজি করে কোনো রাজনৈতিক দল কিন্তু তার যে ফসল তোলবার চেষ্টা, সেটা কিন্তু করে উঠতে পারেনি। অন্যদিকে আমরা যদি দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কিন্তু যে কোনো ইস্যু যখনই তিনি পাচ্ছেন, সেই ইস্যুকে তার পক্ষে কিন্তু তিনি তুলে নিয়ে আসতে পেরেছেন, এবং তার যে ফলশ্রুতি, সেই ফলশ্রুতিতে কিন্তু পরপর নির্বাচনে তিনি কিন্তু বিজয় লাভ করছেন। 2016 সালেও কিন্তু তৃণমূল কংগ্রেসকে আমরা যদি দেখি কিছুটা ব্যাকফুটে ফেলবার চেষ্টা হয়েছিল, বা তারা কিন্তু পড়েছিলেন, সেখানে নারদা কাণ্ড প্রকাশিত হয়েছিল। সেই স্টিং অপারেশনের মাধ্যমে আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবো তৃণমূলের তাবড় নেতা তাদেরকে কিন্তু টাকা নিতে দেখা গিয়েছিল, যদিও সেই মামলার এখনও নিষ্পত্তি কিন্তু হয়নি। ফলে 2016 সালে তাদের বিরুদ্ধে যে ক্ষোভ বিক্ষোভ বা তার সংগঠিত হওয়া, বা যে আন্দোলনের মাধ্যমে সেই সরকারকে ফেলে দেওয়ার প্রচেষ্টা, সেটা কিন্তু দেখা যায়নি। হ্যাঁ, তখন অবশ্যই বিজেপি বিরোধী দলের ছিল না, তখন কিন্তু বামফ্রন্ট সেই জায়গাতে ছিল, কিন্তু তারা সেই সুযোগ কিন্তু
সদ্ব্যবহার করতে পারেনি। 2021 সালে মনে হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ রয়েছে, বিশেষত 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে যেভাবে নির্বাচনটা করা হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু ক্ষোভ ছিল। তৃণমূলের বহু নেতা কর্মী তারা কিন্তু সেই সময় স্বীকার করতেন যে হ্যাঁ, আমাদের এই পঞ্চায়েত ভোটের যে মাসুল, সেই মাসুল দিতে হচ্ছে, কারণ মানুষের মধ্যে ক্ষোভ ছিল। কিন্তু সেই ক্ষোভের যে প্রকাশ, সেই প্রকাশ কিন্তু ভোট বাক্সে পড়েনি, বা পড়লেও তার যে সুযোগ নেয়া সেটা কিন্তু বিজেপি নিতে পারেনি। কেন? বিজেপির কেন্দ্রীয় নেতাদের একটা উদাসীনতা ছিল, বিজেপির সংগঠনের একটা দুর্বলতা ছিল। 2026 সালে বিজেপি উজ্জীবিতভাবে কিন্তু আবারও শুরু করেছিল, তাদের মনে হয়েছিল এবার মনে হয় বিজেপি ক্ষমতায় আসবে। কিন্তু যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে যে তৃণমূল কিন্তু গুছিয়ে খেলতে শুরু করেছে। অন্যদিকে বিজেপি আমরা যদি দেখি এখনও অনেকটা ব্যাকফুটে রয়েছে। এই কারণে ব্যাকফুটে রয়েছে, তাদের হাতে বা তাদের কাছে যে লুফা ক্যাচগুলো এসেছিল সেই ক্যাচগুলি কিন্তু তারা পরপর মিস করেছে। এবং রাজ্যে এই মুহূর্তে দুর্নীতির যে ইস্যু হওয়া উচিত ছিল, সেই দুর্নীতি ইস্যু কিন্তু অনেক পিছনে চলে গেছে। তার বদলে কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো SIR ইস্যু কিন্তু উঠে এসেছে, এবং আমরা দেখতে পাবো যে আগামী দিনে এই যে দলবদলগুলি হচ্ছে, সেই দলবদলগুলির যে চর্চা, সেই চর্চা নিয়ে কিন্তু মানুষ মেতে থাকবে। আজকে খবরের ময়নাতদন্তে আমরা এই বিষয় নিয়ে আলোকপাত করলাম। নমস্কার।